এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা চিন্ময় প্রভু, তিনি এতদিন ধরে জেলবন্দি রয়েছেন বাংলাদেশে, সাধুর জেল মুক্তি কবে হবে এই নিয়ে আমরা জানি যে ইতিমধ্যেই শুনানি চলছে বাংলাদেশের আদালতে এবং 25শে নভেম্বর থেকে কার্যত বিনা বিচারে চিন্ময় প্রভু তিনি বাংলাদেশের কারাগারে বন্দী রয়েছেন। একের পর এক জঙ্গি তারা মুক্তি পেয়ে যায়, আসামিরা মুক্তি পেয়ে যায়, যারা অপরাধী তারা মুক্তি পেয়ে যায় ইউনূস প্রশাসনে। আর সাধু তিনি দীর্ঘদিন ধরে বিনা বিচারে তিনি কারাবাস করতে থাকেন, তার কোনো বিচার হয় না, তার কোনো রকম সওয়াল জবাব হয় না, আইনজীবীদেরকে এগোতে দেওয়া হয় না আইনানুগভাবে প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে 25শে নভেম্বর থেকে জেলেই বন্দী রয়েছেন চিন্ময় প্রভু। আপাতত সেদিকে নজর রয়েছে, কারণ চিন্ময় প্রভুর মুক্তির দাবি জোরালো থেকে আরো তীব্রভাবে জোরালো হয়েছে। চট্টগ্রাম হাইকোর্টে ইতিমধ্যে শুনানি চলছে, সাধুর জামিনের শুনানি চলছে হাইকোর্টে। 25শে নভেম্বর থেকে জেলে বন্দী চিন্ময় প্রভু। অসম থেকে গ্রেফতার করা হলো আরো এক জঙ্গিকে, অসম থেকে গ্রেফতার করলো অসম এসটিএফ। এমনটাই জানা যাচ্ছে যে জঙ্গি একেবারে আইইডি তৈরিতে সিদ্ধহস্ত বিশেষজ্ঞ বলে জানা যাচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে, এসটিএফ সূত্র মারফত জানা যাচ্ছে, যেখান থেকে জানা যাচ্ছে যে আরো এক জঙ্গিকে, একের পর এক এবার যাকে গ্রেফতার করা হয়েছে কোকরাঝাড় থেকে, তাকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। গ্রেফতার নাসিমউদ্দিন শেখ নুরুলের সহযোগী জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ এবিটি দুটি সংগঠনের হয়ে কাজ করতো এই নাসিম। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আইইডি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরিতে বিশেষজ্ঞ এই নাসিম, তাও জানা যাচ্ছে এসটিএফ সূত্র মারফত। আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, কি জানা যাচ্ছে এই জঙ্গি সম্পর্কে, নাসিমউদ্দিন শেখ সম্পর্কে আর কি জানা যাচ্ছে? বিগত কয়েক মাস ধরে চলতে থাকা অপারেশন প্রঘাত, সেই অপারেশনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় সাফল্য বলে মনে করছে আসাম এসটিএফ এর গোয়েন্দারা। তার কারণ এই নাসিমউদ্দিন শেখ লো ইন্টেন্সিটি থেকে হায়ার ইন্টেন্সিটির সব ধরনের আইডি তৈরিতে অত্যন্ত এক্সপার্ট, এবং শুধু আইডি তৈরি নয়, আইডি ট্রেনিং অর্থাৎ আইডি তৈরির প্রশিক্ষণও দিত। জেএমবি শুধু নয়, এবিটি অর্থাৎ এবিটি এবং জেএমবি নতুন করে চাঙ্গা হচ্ছে এই সংগঠন বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে। এই দুটো জঙ্গি সংগঠনের হয়েই কাজ করতো এই নাসিমউদ্দিন শেখ। তাকে গতকাল কোকরাঝাড় থেকে গ্রেপ্তার করেছে আসাম এসটিএফ। এই নিয়ে তাদের বিগত কয়েক মাস ধরে এই জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে যে অপারেশন চলছে, তার সেই অপারেশনে এই নাসিমউদ্দিন শেখ 14 নম্বর জঙ্গি গ্রেপ্তার করলো। এবং সব থেকে বড় বিষয়, কিছুদিন আগেই আর এক জঙ্গি গ্রেপ্তার হয়েছিল শেখ নুরুল, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই নাসিমউদ্দিনের খোঁজ মেলে অত্যন্ত পারদর্শী বিস্ফোরক তৈরিতে। মনে করছে আসাম এসটিএফ, এবং আসাম এসটিএফ এর অনুমান বলতে গেলে ঘন্টা দুয়েকের মধ্যে একাধিক আইডি ডিভাইস তৈরি করে দিতে পারে, অর্থাৎ আইডি কানেক্টর তৈরি করে দিতে পারে। আইডি তৈরি করতে গেলে যে সামগ্রীগুলো লাগে সেই সামগ্রীগুলো অত্যন্ত অল্প সময়ের মধ্যে অনেকগুলো আইডি ডিভাইস তৈরি করে দিতে পারে। এতটাই পারদর্শী এই নাসিম শেখ। এই ধরনের ট্রেনিং সে কোথা থেকে নিয়েছিল এবং কোথায় কোথায় তার সংগঠনের কাজ ছড়ানোর চেষ্টা করছিল, গোটা বিষয়টা জানার চেষ্টা করছে আসাম এসটিএফ এর গোয়েন্দারা। ধন্যবাদ সৈকত। আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত পাল, এবং যেটা তিনি বলছিলেন যে আইইডি তৈরিতে এবং আইইডি বানানোর প্রশিক্ষণ দিতে এই নাসিম অত্যন্ত তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবিটি বা জেএমবির ক্ষেত্রে, এবং তাদের র্যাকেট কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এসটিএফ এর তরফ থেকে দেখা হচ্ছে। পরিবারের সদস্যদের বাঁচাতে গিয়ে আক্রান্ত বালুরঘাটের বিজেপি বিধায়কের পিএ অমিত খটিক, অভিযোগের তীর তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। বালুরঘাট কলেজে অমিত খটিকের পরিবারের কয়েকজনের সাথে ঝামেলা লাগে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছুজনের সাথে। তারপরে বালুরঘাট শহরের বিশেষপাড়া এলাকায় তাদেরকে ডেকে মারধর করা হয় বলে অভিযোগ। এদিকে সেই সময় অমিত খটিক ওই এলাকায় যান এবং তাদের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি বিধায়কের পিএ অমিত খটিক।
ঘটনার পর তিনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন করেন। তারপরে তিনি বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে জানানো হয়েছে এমন কোনো ঘটনা তাদের তরফ থেকে ঘটানো হয়নি। এটা পারিবারিক কোনো সমস্যা হলে হতে পারে, কিন্তু এখানে ছাত্র পরিষদ কোনোভাবেই জড়িত নয়। তৃণমূল ছাত্র পরিষদের কেউ যদি এখানে জড়িত থাকে তাহলে দল কড়াভাবে ব্যবস্থা নেবে। বালুরঘাট থানার পুলিশ অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। হরিণঘাটায় আমরা যে বেনজির ছবি দেখেছিলাম সেই ছবিতে আরো এক নতুন সংযোজন, কারণ হরিণঘাটায় আমরা দেখেছি সরস্বতী পুজো হচ্ছে উর্দিধারীদের উপস্থিতিতে, পুলিশের প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে, খুদে পড়ুয়ারা তারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন, সেই ছবি দেখেছি। এবার প্রতিমা নিরঞ্জন হলো, সেখানেও উর্দিধারীদের নিরাপত্তার ঘেরাটোপ রয়েছে। যিনি প্রধান শিক্ষক তিনিও ছিলেন প্রতিমা নিরঞ্জনের সময় এবং ছিলেন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। আজ সকালে হলো প্রতিমা নিরঞ্জন। যে ছবিটা আমরা দেখাচ্ছি প্রতিমা নিরঞ্জনের ছবি। একদিকে পুলিশি পাহারায় যখন পুজো হচ্ছে হরিণঘাটার এই সরকারি প্রাথমিক স্কুলে, সেই ছবি দেখাচ্ছি আমরা, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ছবিটা দেখাচ্ছি তা হলো ডান দিকের ছবি প্রতিমা নিরঞ্জন আজ সকালে, সেখানেও পুলিশি পাহারা। গতকাল থেকে আমরা অভিভাবক এবং পড়ুয়াদের সঙ্গে যতবার কথা বলেছি হরিণঘাটায়, তারা বলছেন এটা একদিকে আনন্দের, একদিকে সত্যি খুব কষ্টের, কারণ তারা ভাবতে পারেন না যে এভাবে পুলিশি পাহারায় সরস্বতী বন্দনা হবে। আজ প্রতিমা নিরঞ্জন নিয়ে কি বললেন প্রধান শিক্ষক, শুনুন। না 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 স্যার, না 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 স্যার, কোনো কথা হবে না, কোনো কথা হবে না স্যার। বলুন কি বলবেন? আমি খুব দুঃখিত, আমি কোনো কথা বলবো না। বলছি কোনো সমস্যা হচ্ছে কি? না না, কিচ্ছু সমস্যা নেই। এখনো অব্দি পুলিশকে সামনে রেখে বিসর্জন পর্ব এগিয়ে নিয়ে গেলা হলো, এই বিষয়ে তো আমি কিছু বলবো না স্যার। সেক্ষেত্রে আপনি আসার পরেই এই বিসর্জন পর্ব অসুবিধা। দলছিংপাড়া চা বাগান খোলা নিয়ে কিন্তু সুসংবাদ পাচ্ছে না দলছিংপাড়া চা বাগানের শ্রমিকরা। প্রায় 1.5 বছর থেকে বন্ধ কিন্তু আলিপুরদুয়ার জেলার দলছিংপাড়া চা বাগান। 2023 সালে পুজোর পূর্বে যে পুজো বোনাস, সেই পুজো বোনাস নিয়ে বচসার জেরে কিন্তু বাগান বন্ধ হয়ে যায়। প্রায় 1.5 বছর থেকে বন্ধ রয়েছে এই যে দলছিংপাড়া চা বাগান। বাগান বন্ধ হওয়ার পর বেশ কয়েকটি ত্রিপাক্ষিক বৈঠক হয়, কিন্তু সেই ত্রিপাক্ষিক বৈঠক এই মালিক পক্ষ উপস্থিত না থাকায় বৈঠক বসতে দেয়। সম্প্রতি গত 28 জানুয়ারি সমঝোতা করে ডাকে, সমঝোতা করে কিন্তু একটি ত্রিপাক্ষিক বৈঠক হয় এবং সেই ত্রিপাক্ষিক বৈঠকে মালিক পক্ষ শ্রমিক পক্ষ সবাই উপস্থিত ছিল। সেই বৈঠকে শ্রমিকরা দাবি জানায় যে বোনাসটি বকেয়া রয়েছে, সে বোনাসটি প্রদান করে মালিক বাগান খুলুক। মালিক রাজি না হয় কিন্তু বৈঠক বসতে যায়। দীর্ঘ কয়েক ঘন্টা বৈঠক চলার পরে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। তো কাজের সন্ধানে ইতিমধ্যে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে, কেউ প্রতিটি দেশ ভুটানে পাড়ি দিয়েছে। আলিপুরদুয়ার জেলার দক্ষিণপাড়া থেকে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। দলের আসল যে আদর্শ সমীকরণগুলো রয়েছে তার মধ্যে আইপ্যাক ঢুকে যাচ্ছে। আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। আইপ্যাক যদি আরো বেশি দিন থাকে আমাদের দলের ঝগড়া এবং এই টাকা নেওয়া দেওয়া এইসব চলতেই থাকবে। আইপ্যাক তো এমনি আসেনি বাংলায়, আইপ্যাক যা করেছে কারু অঙ্গুলি হেলনে করেছে। এই আইপ্যাক আসার পরে তলায় তলায় সার্ভে করার নামে এই জিনিস শুরু হয়েছে, টাকা খাওয়া। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন আমি বুঝতে পারছি, কিন্তু একদম চোখে চোখ রেখে বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই টাকার ভাগ পাচ্ছেন? অভিষেক দিয়েছে না মমতা দিয়েছে এসব আমি বলতে পারবো না, তবে দলের কোথাও সম্মতি ছিল, তার মানে তো আইপ্যাক আসতে পারতো না। আমার কাছে এই মুহূর্তে যদি 10 কোটি টাকা থাকে আমাকে কোন পোস্ট আপনি দিতে পারবেন মদন দা?